বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড। করোনা পরিস্থিতি বিবেচনায় দেশে চিকিৎসা হয় ভালো, বিদেশে পাঠাতে লাগবে আদালতের অনুমতি। দেশে করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট। শঙ্কা বিশেষজ্ঞদের, একদিনে আরও 61 জনের মৃত্যু, মহামারীতে কাজ হারিয়ে অসহায় অনেকে। মূল পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হল রেল। 24 ঘন্টায় চলছে মহাকর্মযজ্ঞ। সড়ক পথ চালুর দিনে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত চলবে ট্রেনও। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে একটি মেডিকেল বোর্ড পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট পর্যবেক্ষণে 10 সদস্যের মেডিকেল বোর্ডের সভা শেষে রাতে একথা জানান তিনি। হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সোমবার দুপুরে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট CCUতে নেওয়া হয়। মঙ্গলবার সকালে শ্রমিক দল আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়াকে অক্সিজেন দেওয়া হচ্ছে। গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে CCUতে নেওয়া হয়েছিল। তিনি এখনো CCUতে আছেন এবং অক্সিজেন তারকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। এদিকে মঙ্গলবার বিকেলে বেগম জিয়ার শারীরিক অবস্থা ও স্বাস্থ্য পরীক্ষার ফল নিয়ে 10 সদস্যের মেডিকেল বোর্ড বসে। রাতে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনার সমস্ত যে সকল পরীক্ষা গতকালকে করানো হয়েছিল এবং আজকে সকালেও করানো হয়েছে সেগুলো রিভিউ করেছেন। সেগুলোর ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওনার প্রোগ্রেস ওনারা দেখেছেন। সেই অনুযায়ী কিছু পরিমাণ ট্রিটমেন্ট, কিছু অ্যাডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী ওনার চিকিৎসা চলছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি গতকালকে যে অবস্থায় ছিলেন এখনও উনি ঠিক একই অবস্থাতে আছেন। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছেন মির্জা ফখরুল, এমন গুঞ্জন ওঠে সোমবার রাতে। এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে গুঞ্জনটি নাকচ করে দিয়ে তিনি বলেন, বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে কোনো আবেদন বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। বেগম জিয়ার শারীরিক অবস্থা ফোনে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। আজকে পত্রিকাতেও আপনার দেখলাম দুই একটা টুইট করেছে আর কি। দ্যাটস নট ট্রু। গত 10 এপ্রিল বেগম জিয়ার করোনা টেস্ট করা হলে 11 এপ্রিল রিপোর্ট পজিটিভ আসে। 25 এপ্রিল দ্বিতীয় টেস্ট করা হলে আবারও রিপোর্ট পজিটিভ এলে 28 এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেত্রীকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার বিষয়ে এখন পর্যন্ত সরকারের কাছে কোনো আবেদন আসেনি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে বিদেশে নিতে হলে আদালতে আবেদন করতে হবে। আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বেগম জিয়ার সুস্থতা কামনা করেন। বলেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সোমবার এভারকেয়ার হাসপাতালের CCUতে স্থানান্তরের পর থেকেই আলোচনায় উন্নত চিকিৎসা নিতে বিএনপি নেত্রীর বিদেশ যাওয়া প্রসঙ্গ। মঙ্গলবার এই প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ নেতারাও। রাজধানীর বংশালে আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, তার চিকিৎসার বিষয়ে আন্তরিক সরকার। বেগম খালেদার চিকিৎসা, তার সর্বোচ্চ চিকিৎসা সেবা যাতে পেতে পারে সে ব্যাপারে আমরা সকলের সহায়তা আমরা করে এসেছি। আমাদের সরকার সবসময় সেই সহায়তা করতে প্রস্তুত। এদিকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, দেশেই উন্নত চিকিৎসা সম্ভব বেগম খালেদা জিয়ার। করোনার চিকিৎসা তো সব দেশে একই রকম এবং যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলছে তাদের অবস্থা কিন্তু আমাদের এই দেশের তুলনায় অনেক খারাপ। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবি হচ্ছে অমূলক। একই দিন বিকেলে পূর্ব রাজাবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অসহায়দের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে নিতে কোনো আবেদন করেনি বেগম জিয়ার পরিবার। তার তরফ থেকে কোনো ধরনের, যে আপনারা যেটা বললেন, কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে। যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরো কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সরকার আন্তরিক বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন,
তাজনীন, প্রায় 3 ঘন্টা পর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক মহাসচিব এবং বর্তমান যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদি। এবং তিনি তখন আমাদেরকে জানিয়েছেন আজকের বৈঠক সম্পর্কে কিছু। তিনি বলেছেন যে সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের, গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি তারা জানিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন বলে আমাদেরকে তিনি তথ্য দিয়েছেন। এবং 9:20-এর দিকে হেফাজতে ইসলামের 7 জন নেতা নুরুল ইসলাম জিহাদের নেতৃত্বে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর যে ধানমন্ডির বাসভবন, সেই বাসভবনে প্রবেশ করেন এবং তারপর আরও 3 জন এই বাসভবনের মধ্যে প্রবেশ করেন। এবং এই যে 10 জন প্রায় 3 ঘন্টা ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে অবস্থান করেছিলেন, এর মধ্যে কিন্তু ছিলেন মামুনুল হকের ভাই মাহফুজুল হক, যিনি আসলে কওমি শিক্ষা বোর্ডের মহাসচিব, অর্থাৎ বেফাকের মহাসচিব উনি। এবং উনিও কিন্তু এই আজকের যে বৈঠক, সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ মিজানুর রহমান, হেফাজত নেতা এবং খেলাফতে আন্দোলনের আমির, তিনিও উপস্থিত ছিলেন এখানে। তো এই যে আজকের বৈঠক, এই বৈঠকে কিন্তু আমরা এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য জানতে পারিনি। তবে বৈঠক থেকে বেরিয়ে হেফাজত নেতারা কিন্তু আমাদের হাতে একটি আবেদন তুলে দিয়েছেন, লিখিত আবেদন। এবং এই লিখিত আবেদনে আমরা দেখতে পেয়েছি যে এখানে 4টি আবেদন তারা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর, যার ভেতরে উল্লেখযোগ্য রয়েছে যে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি এবং কওমি যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়ার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন। তো এই যে বৈঠক আমরা দেখেছি, এর আগেও কিন্তু এই গ্রেফতার পরবর্তী সময়ে 2বার বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতারা এসে 20 এপ্রিল, এবং গত রোববারও কিন্তু হেফাজতের উচ্চ পর্যায়ের নেতারা এসে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে গেছেন। এই যে দফায় দফায় বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম নুরুল ইসলাম জিহাদির কাছে। তিনি জানিয়েছেন যে আসলে এই গ্রেফতার নেতাকর্মী যারা রয়েছেন, কওমি মাদ্রাসা বন্ধ সহ সাম্প্রতিক সময়ের যে ঘটনা, সেই ঘটনা প্রবাহ নিয়েই তারা আসলে বৈঠকে এসেছিলেন। এবং জানিয়ে রাখি তাজনীন যে যখন রাষ্ট্রীয় অনুষ্ঠান চলছিল তখন হেফাজত যে তাণ্ডব এবং যে অরাজকর পরিস্থিতি হেফাজতে ইসলাম তৈরি করেছিল, তার প্রেক্ষাপটে কিন্তু মামুনুল হক থেকে শুরু করে হেফাজতে ইসলামের যেসব নেতাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে, এমন তথ্য বা এমন বক্তব্য কিন্তু আমরা ইতিপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলাম। কিন্তু আজকের বৈঠক পরবর্তী যে বক্তব্য, তা হেফাজতে ইসলামের পক্ষ থেকে পাওয়া গেলেও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তো আমরা দেখেছি প্রায় 3 ঘন্টা তারা এখানে অবস্থান করেছিলেন এবং যে 10 জন হেফাজতে ইসলামের নেতারা এসেছিলেন, এর ভিতরে কিন্তু অধিকাংশই ছিলেন সদ্য বিলুপ্ত যে কমিটি, সেই কমিটির নেতৃবৃন্দ। তো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে থেকে আমার কাছে ছিল এতটুকুই। তাজনীন, হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সদস্যরা বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সে বিষয়ে বিস্তারিত জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামকে কওমি মাদ্রাসা বোর্ড থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। হেফাজতের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদেরও শাস্তি চায় সংগঠনটি। বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা থাকায় হেফাজত নেতা মামুনুলের দল বাংলাদেশ খেলাফত মজলিসের নিবন্ধন বাতিলেরও দাবি জানানো হয়। হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডব এবং হেফাজতে জামায়াত শিবিরের অনুপ্রবেশের প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ইসলামী ঐক্যজোট। এ সময় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া এবং উচ্চতর সমন্বয় সংস্থা আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া থেকে সহিংসতায় জড়িত হেফাজত নেতাদের বহিষ্কারের দাবি জানানো হয়। হেফাজতে ইসলাম নামক সংগঠনটি একবারে নিষিদ্ধ করে দেওয়ার জন্য দাবি উত্থাপিত হয়েছে। অনুপ্রবেশকারী উগ্রবাদী নেতাদের বহিষ্কার করে তাদের স্থলে শান্তিপ্রিয় পারদর্শী কর্মী আমাদেরকে নিয়োগ দিতে হবে। পাকিস্তান সহ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকায় হেফাজত নেতা মামুনুল হকের দলের নিবন্ধন বাতিলের দাবি করেন ইসলামী ঐক্যজোট নেতারা। হেফাজতের অর্থদাতাদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা। বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্পৃক্ততা আছে, এটি সত্য হলে কিংবা তাদের নির্দেশনায় এমন বর্বর তাণ্ডব পরিচালিত হয়ে থাকলে এই বাংলাদেশ খেলাফত মজলিসের
নিবন্ধন বাতিল করতে হবে। ওয়াজ ও তাফসির মাহফিলের নামে হেফাজত ও জামায়াত নেতাদের জিহাদের অপব্যাখ্যা ও উগ্রবাদের পক্ষে নানা বক্তব্য বন্ধ করার জন্য ইসলামী কাউন্সিল গঠন করার সুপারিশ করেন তারা। এ সময় কওমি মাদ্রাসার ঐতিহ্য রক্ষা ও ভাবমূর্তি পুনরুদ্ধারে 11 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও 61 জন, আর প্রায় 22,000 নমুনা পরীক্ষায় সবশেষ একদিনে শনাক্ত হয়েছেন 1,914 জন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত এক মাসে করোনা ভাইরাসের নতুন আরও 10টি জীবন রহস্য উন্মোচন করেছে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর মধ্যে 6টি যুক্তরাজ্যের এবং 3টি দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট, বাকি একটি অস্ট্রেলিয়ান। আমরা খুব ভয়ে আছি। এখন ভারতীয় ভেরিয়েন্টটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের কিন্তু চরম ক্ষতি হবে, তৃতীয় ওয়েভ আরম্ভ হতে পারে। করোনার সেকেন্ড ওয়েভে এখন পর্যন্ত চট্টগ্রামের কোথাও ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়নি। চিকিৎসা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের মাধ্যমে বাংলাদেশে তৃতীয় ওয়েভ শুরু হতে পারে। তৃতীয় ওয়েভ প্রতিরোধে ভারতীয় ভেরিয়েন্টকে ঠেকানোই মূল চ্যালেঞ্জ হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। কোয়ারেন্টাইন ঠিকমতো মেনটেন করতে না পারি ভারতীয় যে ভেরিয়েন্টটা আছে সেটার ব্যাপারে, তাহলে কিন্তু ভারতীয় ভেরিয়েন্টটা কিন্তু থার্ড ওয়েভ তৈরি করতে পারে। প্রথম ও দ্বিতীয়ের পর তৃতীয় ওয়েভ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন চট্টগ্রামের সিভিল সার্জন। আমরা যদি প্রস্তুত থাকি, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যদি আমাদের সব চিকিৎসা ব্যবস্থাগুলোকে রেডি রাখি, ইনশাল্লাহ আমরা যে ভাইরাসে আসুক আমরা আল্লাহর উপর ভরসা করে সেটা মোকাবেলা করব। এর আগে করোনার নতুন 8টি জীবন রহস্য উন্মোচনের পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হওয়াদের নিয়ে গবেষণা করেছেন সিবাসুর গবেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 333-তে ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না ত্রাণ মন্ত্রণালয়ের জরুরি সাহায্য। যদিও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বলছে তালিকা সংক্রান্ত জটিলতার কারণে সবার ক্ষেত্রে তাৎক্ষণিক সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। কোনো চাকরি বাকরি নেই, আজকে আমি 7 মাস ধরে বেকার। ঘরে আমার এক ছেলে, এক মেয়ে আর পরিবার ঋণ করে চলছে, আর খুব কষ্টের ভিত্তিতে আছে। ভাসুররা, আমার শাশুড়িরা কিছু দিয়ে পারলে দেয়, না পারলে এরকম মানে সহায় নয় করে কষ্ট করে দিন কাটাতে হইতেছে। লকডাউনে কাজ হারিয়ে চলছে ধার দেনা করা জোড়াতালির জীবন। 333-তে সাহায্য চেয়েছেন কিনা জানতে চাইতেই চোখে বিদ্যুতের ঝলকানি। জাতীয় হেল্পলাইন 333-এ কল করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। 29 এপ্রিল আবেদন করেন, একই দিনে আরো কয়েকজনের আবেদন জমা পড়ে। 4 দিন পর আবারও তাদের কাছে যায় সময় সংবাদ। জরুরি সহায়তার আবেদনকারীদের কোনো উত্তরই দেয়নি দায়িত্বশীলরা। ভুক্তভোগীরা বলছেন এই দুর্যোগে এটি অকার্যকর। মানে কি কর বসা নেই, এরা প্রতারণা করতেছে। এরা যদি দেয় তো সেটাও বলবে, না দিলেও সেটাও বলবে যে না দিব না। ফোন দিছি কোনো ইয়ারিটাই দেয় নাই। কয়দিন আগে দিয়েছেন? 2 দিন আগে। বেকার হয়ে অনেকে বসেছেন রাস্তার পাশে। অভাবের সংসারে আরো বেশি শূন্যতার নাম 333। চলছে না, এই জন্য আর কি চার দোকান দিয়ে বসা। এরা বলতে যে আমরা দেখতেছি, আমরা দেখতেছি, এই পর্যন্ত দেখতেই আছে। 333 থেকে মোট আবেদন জমার সংখ্যা কত সেটির কোনো নির্দিষ্ট সংখ্যা নেই ত্রাণ মন্ত্রণালয়ে। তবে 2 মে পর্যন্ত এটুআই থেকে প্রাপ্ত তথ্যে 8,243 পরিবারে সহযোগিতা করা হয়েছে বলে জানান তারা। এটুআই যদি আমাদের কাছে থ্রো না করে তাহলে ওই অংশটুকু তো আমরা অ্যাড্রেস করা, কোনটা করতে পারলো কোনটা করতে পারলো না এটা আমরা বলতে পারবো। আমরা শুধু বলতে পারি এটুআই আমাদের কাছে যেটা অ্যাড্রেস করেছে এইটার আমরা কত % আমরা অ্যাটেন্ড করলাম। এখানে আমাদের ইনস্ট্রাকশন আমরা 100% অ্যাটেন্ড করা। সরাসরি ত্রাণ মন্ত্রণালয় ছাড়াও সিটি কর্পোরেশনের মাধ্যমেও ত্রাণ সেবা চলমান আছে বলে জানান এই কর্মকর্তা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অ্যান্টিবায়োটিক ওষুধের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে করোনা মহামারীর চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি বলেন, এ ধরনের ওষুধের প্রভাব মোকাবেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করাও দুঃসাধ্য হয়ে যাবে। মঙ্গলবার সন্ধ্যায় ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের 2য় সভার উদ্বোধনী অধিবেশনে ভিডিও বার্তায় একথা বলেন সরকার প্রধান। The COVID-19 pandemic is the defining public health crisis of our time that has already taken more than 3 million lives. However, the impending pandemic in the form of
antimicrobial resistance will cause even more harm to the global health. It will not only endanger human, animal, and plant health, but also threaten food security and progress towards the attainment of SDGs. পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যুক্ত হল রেল। এই প্রকল্পের দ্বিতীয় ভায়াডাক্ট সফলভাবে স্থাপনের মধ্য দিয়ে এই সংযোগ ঘটল। আসছে বছর স্বপ্ন সেতু আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার দিন থেকেই চলবে ভাঙা থেকে মাওয়া ট্রেন। দিনরাত একাকার এখানে 24 ঘন্টায় চলছে কর্মযজ্ঞ। স্বপ্ন সেতুর উপরে সড়কের সঙ্গে পাল্লা দিয়ে চলছে রেল সংযোগের কাজ। সোমবারই দ্বিতীয় ভায়াডাক্টের কাজ শেষ হওয়ায় এর মাধ্যমে মূল সেতুর সঙ্গে যুক্ত হল স্বপ্ন সেতুর মাওয়া প্রান্ত। সবশেষ যুক্ত হওয়া এই ভায়াডাক্টের দৈর্ঘ্য 2.58 কিলোমিটার, 411টি পাইল, 812টি বক্স গার্ডার সেগমেন্ট নির্মাণ কাজ শেষ। এই অংশের সার্বিক অগ্রগতি 96 ভাগ। পাশাপাশি এগিয়ে চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলাকে যুক্ত করা প্রথম রেল স্টেশন। এখানে আমাদের 4টা স্টেশন, অর্থাৎ ভাঙ্গা, আপনার শিবচর, জাজিরা এবং মাওয়া, এই 4টা স্টেশনের কাজও আমাদের চলমান আছে। দেশের টাকায় বানানো সেতুর দ্বার খুলবে আসছে বছরের মাঝামাঝি, আর তখনই সড়কের সঙ্গে রেলও চালুর প্রত্যয় মন্ত্রীর। প্রায় 41% টোটাল যে কাজের সেটার অগ্রগতি হয়েছে। আর এই যে এই অংশটুকু ভাঙ্গা থেকে যে মাওয়া, এইটা প্রায় 66% এটা কাজের অগ্রগতি হয়েছে। কাজে বাকি যে কাজটুকু আছে এই কাজটুকু আমরা সমাপ্ত করতে পারবো। এরই মধ্যে রেলওয়ে ট্র্যাকের প্রায় 7 কিলোমিটার প্রি অ্যাসেম্বলের কাজ শেষ হয়েছে, আর চলতি বছর অক্টোবর নাগাদ শুরু হবে মূল সেতুতে স্লিপার বসানোর কাজ। প্রমত্ত পদ্মার বুক চিরে জেগে ওঠা এই রূপালী স্বপ্ন এখন ধরা দিয়েছে হাতের মুঠোয়। আর মাত্র কয়েকটি ধাপ, তারপরই এই পদ্মার দুপারের মানুষকে শুধু সড়ক পথেই নয়, যুক্ত করবে রেল পথের মাধ্যমেও। রাশেদ দিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বিনা দোষে 17 মাস ধরে জেলে থাকা হাসিনা বেগম শেষ পর্যন্ত মুক্তি পেলেন। নামের একাংশের সঙ্গে মিল থাকায় হাসিনা আক্তারের পরিবর্তে হাসিনা বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল টেকনাফ থানা পুলিশ। পরে আদালত তাকে মুক্তির আদেশ দেন। এদিকে মুক্তি পেয়ে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়েছেন হাসিনা বেগম। শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে ছেলে শামীমকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা হাসিনা বেগম। বিনা দোষে 17 মাস জেলে কাটানো হাসিনার এমন সাজা প্রশ্নবিদ্ধ করেছে পুলিশ ও কারা কর্তৃপক্ষকে। ইয়াবা মামলার আসামি হাসিনা আক্তারের নামের প্রথম অংশের মিল থাকায় নির্দোষ হাসিনা বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠায় টেকনাফ থানা পুলিশ। পরে এক আইনজীবী আদালতকে বিষয়টি জানালে আদালত পুলিশ ও জেল সুপারকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে মঙ্গলবার শরীফুল আলমের আদালত ভার্চুয়াল শুনানির পর হাসিনা বেগমকে মুক্তির নির্দেশ দেন। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেন হাসিনা বেগম। কেন আমাকে এখানে এতদিন জেলখানায় রেখেছিল? আমি এখন চলে মেয়েদেরকে নিয়ে কোথায় দাঁড়াবো? আমার বাড়িঘর সারা হয়ে গেছি। আমি আমার আম্মুকে পেয়ে আমার থেকে অনেক খুশি লাগছে। আর আমার আম্মুকে বিনা ওজে যারা জেল কাটাইছে ওদের শাস্তি চাই আমরা। নির্দোষ হাসিনার নাম, বয়স ও গ্রামের সাথে দোষী হাসিনার কোনো মিল নেই। তারপরও কিভাবে নিরাপদ হাসিনাকে কারাগারে যেতে হলো সে প্রশ্ন সবার। এর ক্ষতিপূরণ দাবি করেছেন হাসিনার আইনজীবী। যারা এটার জন্য দায়ী পুলিশ, তাদের ব্যাপারে আমরা কোর্টকে জানাবো যেন আইনি প্রতিকারে মহিলা পায়। তার যে ক্ষতি হয়েছে সে একটা ক্ষতিপূরণ আমরা দাবি করব। 2017 সালে কর্ণফুলী থানার এক ইয়াবা মামলায় আসামি হাসিনা আক্তার ও তার স্বামী রিদি হাসান কারাগারে যান। পরে হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে পলাতক ছিলেন তারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আইনজীবীদের হট্টগোলের কারণে সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো সুপ্রিম কোর্ট বারের সাধারণ সভা। নির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরুর মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় কে হবেন সভাপতি তা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের আইনজীবীদের মধ্যে হট্টগোল বাধে। এমন পরিস্থিতিতে মুলতবি করা হয় সভা। পরে সাবেক সভাপতি অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিনকে সভাপতি ঘোষণা করেন আওয়ামী সমর্থিত আইনজীবীরা।
কে হবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি তা নির্ধারণে বিশেষ সাধারণ সভা ডাকে বার। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রস্তাব দেন সাবেক সভাপতি এম আমিনউদ্দিনকে সভাপতি করার। বিএনপির আইনজীবীরা চান পুনরায় নির্বাচন। এ নিয়ে দুপক্ষের আইনজীবীদের মধ্যে বাধে হইচই। অবস্থা বেগতিক দেখে সভা মুলতবি ঘোষণা করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক। আমাদের আইনজীবীদের মধ্যে কেউ মধ্যে অকস্মাৎ উত্তেজিত হয়ে পড়েন এবং তখন সভাটি পরিচালনা করা একেবারেই সম্ভব ছিল না এই পর্যায়ে। পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিনকে সভাপতি ঘোষণা করে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। আবারও দায়িত্ব পেলে বারের উন্নয়নে কাজ করার কথা জানান সাবেক বার সভাপতি। আমাদের বারের যে দাবিটা, যেটা বিল্ডিং করে দেওয়া, সেটা হয়তো পূরণ হবে, সেই কারণে ওনারা হয়তো আমাকে নির্বাচিত করেছেন। গত 14 এপ্রিল আইনজীবী মতিন খসরুর মৃত্যুতে খালি হয় সভাপতির পদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের মধ্যে চলছে ঈদের শেষ মুহূর্তের বিকিকিনি। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ক্রেতা বিক্রেতার মধ্যে উদাসীনতা থাকায় এবার তৎপর হয়েছে প্রশাসন। যারা মাস্ক পরে আসেনি তাদের মাস্ক বিতরণের পাশাপাশি সতর্ক করতে প্রথম দিনে ছোট আকারের জরিমানা করা হয়েছে। এরপরেও নির্দেশনা না মানলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি দোকান বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি করেছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রচারণা থাকলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঈদের আগে বেশিরভাগ বিপণী বিতান ও শপিং মলে চলছে দেদারসে বেচাকেনা। স্বাস্থ্যবিধি নিয়ে সতর্ক না হয়েই বেচাকেনার নানা অভিযোগ ওঠে পল্টনের চায়না টাউন মার্কেটের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে দোকানদারদের সতর্ক করতে বাংলাদেশ দোকান মালিক সমিতি নিজেরাই উদ্যোগী হয়ে মঙ্গলবার 2 ঘন্টার জন্য মার্কেটটি বন্ধ করে দেয়। স্বাস্থ্যবিধির শর্ত পূরণ করা হলে বেলা 12টা থেকে খোলা হয় আবার। স্বাস্থ্য সুরক্ষা একটু ঘাটতি ছিল, এই জন্য বন্ধ করা হয়েছিল। এখন 100-100 ঠিক আছে, এই জন্য আমাদের মার্কেটটা আবার খোলার ব্যবস্থা হয়ে গেছে। মার্কেটের কিছু প্রবলেম ছিল, হ্যান্ড স্যানিটাইজার এবং কি আপনার মাস্ক বাধ্যতামূলক, দূরত্ব বজায় রেখে শপিং, এগুলো মার্কেট কর্তৃপক্ষ সবকিছু এখন মেনটেন করতেছে। এদিকে ক্রেতা বিক্রেতাকে সচেতন করতে মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। অভিযানের প্রথম দিন মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেটে মাস্ক না পরায় 50 থেকে 500 টাকা জরিমানা করা হয়। এখানে এসে মাস্কটা কিনতে চাইছিলাম, ঠিক আছে, দেন মানে ঢোকার পরে আমার 50 টাকা জরিমানা করে ফেলি। রিক্সাতে নামা ময়লা হয়ে গেছে, তো আমি ফেলাইয়া দিছি, ফেলাই দিয়ে আমি মাছের দোকানে যাইতেছি আর ধরছে। আমরা মানতেছি, বাট কাস্টমার মানছে না। সাবসিকুয়েন্টলি যদি কেউ আইন ভায়োলেট করে, আমরা ডেফিনেটলি তাদের বড় অঙ্কের জরিমানার পাশাপাশি সরকারের নির্দেশনা মতো তাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। মাস্ক না পরায় রাজধানীর নিউ মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের 21 জন ক্রেতা বিক্রেতাকে 6050 টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নামি দামি প্রতিষ্ঠানের মোড়কে বাজারে বিক্রি হচ্ছে নকল সেমাই। এমন 2টি কারখানায় অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রাজধানীর নিউ মার্কেট এলাকায় ওজনে কম দেয়ায় এক ফল বিক্রেতাকেও জরিমানা করা হয়। রোজা আর ঈদে বেড়ে যায় সেমাইয়ের চাহিদা, আর এই সুযোগে মানহীন নকল পণ্য বানাতে মাঠে নেমে পড়ে একদল অসাধু ব্যবসায়ী। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে সেমাই। স্থান কামরাঙ্গীচরের পশ্চিম আশরাফাবাদ। বাইরে থেকে বোঝার উপায় নেই এটি একটি কারখানা। গেট খুলে ভেতরে ঢুকে পড়তেই বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত দেখতে পান কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে সেমাই তৈরির কাজ। তবে এই কারখানায় তৈরি হওয়া সেমাই বিক্রি হয় আবার নামিদামি প্রতিষ্ঠানের মোড়কে। এসব অপরাধে শম্পা ফুড প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। এর আগে মাতবরবাজার এলাকায়ও একটি সেমাই কারখানায় অভিযানে যায় বিএসটিআই। সেখানেও একই চিত্র ছিল, অস্বাস্থ্যকর পরিবেশ। লাইসেন্সের দরখাস্ত দিছি, পাই নাই দেখে আগে থাকতে করছি দেখে এর জন্য আমারে জরিমানা করছে। তবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই-এর কর্মকর্তা। বোম্বে ব্র্যান্ডটা তারা নকল করতেছিল, ব্র্যান্ডটা সবাই চিনে এবং এই ব্র্যান্ডটাই তারা নকল করে পণ্য বাজারজাত করতেছিল। এর আগে মঙ্গলবার সকালে নিউ মার্কেট এলাকায় ওজন মাপার যন্ত্র বিএসটিআই থেকে যাচাই না করে ব্যবহার করায় এক ফল বিক্রেতাকে 10,000 টাকা জরিমানা করা হয়। শাওন, সময় সংবাদ, ঢাকা। লন্ডনের মতো বার্মিংহাম শহরে বাংলাদেশে অধ্যুষিত এলাকায় ইফতার আয়োজনের পসরা সাজিয়ে বসেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। সেই সঙ্গে থাকছে দেশীয় স্বাদের নানা ইফতার সামগ্রী। বার্মিংহাম ঘুরে এসে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে।
ইফতারের এই আয়োজন ব্রিটেনের বার্মিংহাম শহরের স্মল হিথ এলাকার রেস্টুরেন্টগুলোর। মূলত এই এলাকাতেই বাংলাদেশিদের বসতি সবচেয়ে বেশি। দেশীয় স্বাদের বাহারি ইফতার সামগ্রী কিনতে এইসব রেস্টুরেন্টে বিকেল থেকে ক্রেতারা আসতে শুরু করেন পছন্দের খাবার কিনতে। ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিম সহ বাহারি ও সুস্বাদু খাবারের সমাহার থাকে এইসব ইফতার আয়োজনে। এখানের হালিমটা অনেক টেস্টি, লাইক বাংলাদেশের মামা হালিম, সেটা নিলাম। আরো কিছু মিষ্টি নিয়েছি, আরো বিরিয়ানি, অনেক কিছু। আমাদের মনে হচ্ছে যে এটা আমাদের বাংলাদেশ। হালিম রয়েছে আর বিরিয়ানি আমি সবসময় এখানে। লকডাউন পুরোপুরি শিথিল না হওয়ায় এসব রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়ার সুযোগ না থাকায় এখান থেকে কিনে নিয়ে বাসায় গিয়ে ইফতার করছেন প্রবাসীরা। বিগত বছরগুলোর মতো বেচা কেনা না থাকলেও পসরা সাজিয়ে বসেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। হালিম, কাচ্চি মিট বিরিয়ানি, কাচ্চি চিকেন বিরিয়ানি, মুরগ পোলাও সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমি একটা বাহারি রকমের ইফতার সাজাই প্রতি বছর। এত ভালো যাচ্ছে না প্যান্ডামিকের জন্য, তথাপি গেল বছর থেকে এবছর একটু ভালো। এবারে রমজানে দীর্ঘ 15 ঘন্টা রোজা পালন করছেন ব্রিটেনবাসী। শোয়েব কবির, সময় সংবাদ, বার্মিংহাম। করোনা ঠেকাতে নতুন নতুন সিদ্ধান্তে বিপাকে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটি কাটাতে দেশে আসার জন্য এয়ারপোর্টে গিয়ে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের বুকিং দেখাতে না পারায় মিলছে না বোর্ডিং পাস। আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা প্রতিরোধে বিদেশ ফেরত যাত্রীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ সরকার। সবশেষ প্রজ্ঞাপন অনুযায়ী করোনা টিকা গ্রহণকারীদের জন্য 3 দিন আর টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা রয়েছে। আগের প্রজ্ঞাপনে 2 ডোজ টিকা নিলে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন লাগবে না বলে ঘোষণা দেওয়া হয়েছিল। বাংলাদেশ সরকারের ওই ঘোষণার পর ঈদের ছুটি কাটাতে অনেকেই বিমানের টিকিট কেটেছিলেন। নতুন বিধিনিষেধের কারণে কাতার এয়ারপোর্টে গিয়ে ফিরতে হচ্ছে অনেক প্রবাসীকে। প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের বুকিং দেখাতে না পারায় মিলছে না বোর্ডিং পাস। ফলে দেশে যেতে না পেরে হতাশ প্রবাসীরা। আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে জানলাম যে আমরা হোটেল বুক দিতে হবে, আসলে আমরা জানি না। অনেক আশা আকাঙ্ক্ষা করে আমরা টিকিট কেটে এয়ারপোর্টে যাই, ফিরে আসতে হয়েছে। কোয়ারেন্টাইনের জন্য যে ঘোষণা দিয়েছে সরকার, এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে যাতে তাদেরকে হোম কোয়ারেন্টাইনের সুযোগ করে দেওয়া হয়। আগাম নোটিশ ছাড়া বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে অনেকে শিকার হচ্ছেন আর্থিক ক্ষতির। আগাম কোনো নোটিশ ছাড়াই প্রজ্ঞাপনে অনেক বাংলাদেশিরা ক্ষতির শিকার হয়েছে। যাদের 2 ডোজ টিকা দেওয়া আছে তাদেরও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করায় এয়ারপোর্ট গিয়ে অনেক প্রবাসী যেতে পারে না, কারণ তাদের হোটেল বুকিং নেই। মহামারী করোনার মধ্যে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। মধ্যপ্রাচ্যের অধিকাংশ প্রবাসী ঈদের সময় দেশে আসেন, তবে সরকারের একের পর এক নতুন সিদ্ধান্তে তারা পড়েছেন দোটানায়। সময় সংবাদ, দোহা, কাতার। হাওরের বিস্ময় হিসেবে পরিচিত কিশোরগঞ্জের অল ওয়েদার সড়কের 2 পাশ যেন লাল আর হলুদ কার্পেটে মোড়া। সড়কে শুকাতে দেয়া টকটকে লাল মরিচ যেন সড়কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাছ দিয়ে বয়ে যাওয়া ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করা অল ওয়েদার সড়কের দুপাশে চোখে পড়বে এমন রক্তলাল রঙের সমারোহ, যেন পিচ ঢালা কালো সড়কের সৌন্দর্য বাড়াতে লাল হলুদের এমন গালিচা। উঁচু আর প্রশস্ত এ পাকা সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আছে, আর তাই চলতি বোরো মৌসুমে জমির ধান পরিবহনের পাশাপাশি সড়কের 2 পাশে রোদে শুকানো হচ্ছে মরিচ ও ভুট্টা। মরিচের লাল রং যেন এই সড়কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ধান মারাই, ঝাড়াই ও শুকানোর কাজও চলছে সড়কটিতে। বাড়ির পাশে মনোরম পরিবেশে জমির ফসল শুকাতে পেরে খুশি স্থানীয়রা। আমরা লাগিয়ে রাস্তাটা অনেক উপকার হয়েছে। আমরা সকাল 8টা বাজে দিই, বিকাল 3টা বাজে নিই। মরিচ খুব সুবিধা হয়েছে। রাস্তার জন্য খুব ভালো হয়েছে, উন্নত হয়েছে, আবার দেশের লাগি ভালো হয়েছে। সবাই গরিব দুঃখী সবাই লাড়তে পারে। রাস্তাঘাটে হইতে অনেক কিছু আমরা করতেছি, মরিচ, ধান শুকাইতেছি, ভুট্টা শুকাইতেছি, এই কৃষকের অনেক উপকার হইতেছে। কৃষি বিভাগ বলছে এই সময়টাতে কৃষকরা ফসল শুকাতে বিড়ম্বনার শিকার হতেন। নতুন সড়ক হওয়ায় তারা অনায়াসে জমির ফসল শুকাতে পারছেন। এই সড়ককে ব্যবহার করে তাদের উৎপাদিত ধানের পাশাপাশি মরিচ, ভুট্টা এগুলো শুকাবার একটা স্থান পেয়েছে। এতে করে তাদের ফসলটা নিরাপদে তারা ঘরে তুলতে সক্ষম হচ্ছে। গত বছরের 8 অক্টোবর 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত 30 কিলোমিটার দীর্ঘ অল ওয়েদার সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সময় সংবাদ, কিশোরগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড। করোনা পরিস্থিতি বিবেচনায় দেশে চিকিৎসা না হয় ভালো, বিদেশে পাঠাতে লাগবে আদালতের অনুমতি। এবং মূল পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হল রেল। 24 ঘন্টায় চলছে মহাকর্মযজ্ঞ। সড়ক পথ চালুর দিনে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত চলবে ট্রেনও। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।